সবাইকে স্বাগত। আজ আমরা একটা নির্দিষ্ট অনুরোধ নিয়ে কথা বলবো। আচ্ছা আমাদের কাছে একটা উৎস থেকে জানতে চাওয়া হয়েছে বিশ্ব ইজতেমার ইতিবৃত্ত নিয়ে, আচ্ছা একটা বিস্তারিত আলোচনা করতে। ও ইন্টারেস্টিং বিশ্ব ইজতেমা। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো উৎসটা কিন্তু কোনো তৈরি তথ্য দেয়নি, শুধু বলেছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে, এর ইতিহাস বা ইতিবৃত্ত খুঁজে দেখতে। বুঝেছি, আমাদেরকে একটু গভীরে যেতে হবে। ঠিক তাই। তো আজ আমরা সেটাই চেষ্টা করব। এই যে বিশ্ব ইজতেমা, আমরা জানি যে এটা পৃথিবীর অন্যতম বৃহত্তম শান্তিপূর্ণ মুসলিম সমাবেশ। এর পেছনের গল্পটা আসলে কি, কিভাবে শুরু হলো, সময়ের সাথে সাথে কিভাবে ছড়ালো, আর এর গুরুত্বটাই বাকি। চলুন এই ব্যাপারগুলো একটু তুলিয়ে দেখি আজ। বেশ, শুরু করা যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই ইতিবৃত্ত জানাটা জরুরি কেন? আমরা তো জানি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন, তাই না? কিন্তু এর পেছনের ইতিহাসটা, এর যে বেড়ে ওঠার গল্পটা, সেটা বোঝা কতটা দরকারি? এটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, বিশ্ব ইজতেমা তো শুধু একটা বার্ষিক ধর্মীয় সমাবেশ না, তাই না? না, তা তো বটেই। এটা আসলে একটা বিরাট সামাজিক আর আধ্যাত্মিক আন্দোলনও। এর ইতিহাসটা জানা জরুরি, কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কিভাবে একটা আপাতদৃষ্টিতে সাধারণ উদ্যোগ সময়ের সাথে সাথে এত বড় একটা বিশ্বজনীন রূপ নিতে পারে। এর উৎসটা তো প্রথিত তাবলিগ জামাত আন্দোলনের মধ্যে, যার মূল লক্ষ্য ছিল সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামের যে একেবারে বেসিক শিক্ষা আর আধ্যাত্মিকতা, সেটার প্রসার ঘটানো। আচ্ছা। কাজেই এর ইতিবৃত্ত কিন্তু শুধু কয়েকটা তারিখ বা ঘটনার লিস্ট না। এটা আসলে একটা দর্শনের ছড়িয়ে পড়া, একটা সংগঠনের বিবর্তন, আর সারা পৃথিবীর নানা প্রান্তের মানুষ কিভাবে একটা কমন লক্ষ্যে একসাথে আসছে সেটার গল্প। এই ইতিহাসটা জানলে আমরা শুধু ইজতেমার এখনকার বিশালতাটাকেই বুঝব না, এর পেছনের যে আদর্শিক জায়গাটা, যে সাংগঠনিক শক্তিটা, সেটাও বুঝতে পারব। এটা কিন্তু সমাজবিজ্ঞান বা ধরুন ধর্মতত্ত্ব, এমনকি ইভেন্ট ম্যানেজমেন্টের দিক থেকেও খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি হতে পারে। দারুণ বলেছেন। আর এই যে শব্দটা ব্যবহার করা হলো, ইতিবৃত্ত, এটা শুনলেই কেমন একটা গভীরতার ইঙ্গিত পাওয়া যায়, তাই না? একদম। শুধু কয়েকটা ঘটনার না, বরং একটা ধারাবাহিক বিস্তারিত বিবরণ। তো যদি আমরা বিশ্ব ইজতেমার ইতিবৃত্তের দিকে দেখি, সেখানে ঠিক কি কি জিনিস আমরা আশা করতে পারি? এর শুরুর জায়গাটা কোথায়? ঠিক, ইতিবৃত্ত মানেই হলো একটা সম্পূর্ণ ছবি তুলে ধরার চেষ্টা। বিশ্ব ইজতেমার ক্ষেত্রে এর শেকড়টা খুঁজতে হলে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে সেই ১৯২০-এর দশকে ভারতে। ওহ, বেশ আগের কথা। হ্যাঁ, মাওলানা ইলিয়াস কান্ধলভি তখন মেওয়াত অঞ্চলে তাবলিগ জামাতের কাজটা শুরু করেন। তার মূল উদ্দেশ্য ছিল একদম সাধারণ মুসলিমদের, বিশেষ করে যারা হয়তো ধর্মীয় আচার-আচরণ থেকে একটু দূরে সরে গেছিলেন, তাদের আবার দ্বীনের পথে ফিরিয়ে আনা, খুব সহজ আর অনাড়ম্বর পদ্ধতিতে। খুব সাধারণভাবে শুরু হয়েছিল। একদমই। মজার ব্যাপার হলো, প্রথম দিকে কিন্তু কাজটা কোনো বিশাল সমাবেশ বা কনফারেন্সের মাধ্যমে হতো না। ছোট ছোট জামাত বা দলে ভাগ হয়ে যেত মানুষ, এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরত, ধর্মীয় আলাপ আলোচনা করত, মানুষকে নামাজের দিকে ডাকত। এটাই ছিল মূল পদ্ধতি। আচ্ছা। বিশ্ব ইজতেমার যে চেহারাটা আমরা আজকে দেখি, সেটার আনুষ্ঠানিক শুরু কিন্তু আরও পরে। বাংলাদেশে এর গোড়াপত্তন হয় ১৯৫০-এর দশকে। ও, বাংলাদেশে ৫০-এর দশকে? হ্যাঁ, মূলত ঢাকার কাকরাই মসজিদকে কেন্দ্র করে। তখন কিন্তু স্কেলটা অনেক ছোট ছিল। তার কাকরাইল মসজিদ থেকেই শুরু। তাহলে টঙ্গীর এই যে বিশাল ময়দান, এখানে আয়োজনটা শুরু হলো কবে থেকে? এই বদলটা তো নিশ্চয়ই একটা বিরাট মাইলফলক। অবশ্যই অবশ্যই। কাকরাইল মসজিদে যখন আর জায়গা হচ্ছিল না, অংশগ্রহণকারীর সংখ্যা হু হু করে বাড়ছিল, তখন ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে এই বিশাল মাঠে ইজতেমার আয়োজন শুরু হয়। ৬৭ সাল থেকে? হ্যাঁ, আর এটাই ছিল এর ইতিহাসে একটা বিরাট টার্নিং পয়েন্ট। এই স্থানান্তরটা শুধু জায়গার বদল ছিল না, এটা ছিল ইজতেমার যে ক্রমবর্ধমান ব্যাপ্তি আর সেটার আন্তর্জাতিক হয়ে ওঠা, তারই একটা স্পষ্ট ইঙ্গিত। আর এই যে নামের সাথে বিশ্ব শব্দটা যুক্ত হলো, এটাও তো এমনি এমনি নয়। এটা শুধু বাংলাদেশের সমাবেশ রইল না, বরং সারা পৃথিবীর তাবলিগ অনুসারীদের একটা মিলন ক্ষেত্র হয়ে উঠল। হ্যাঁ, এই বিশ্ব শব্দটাই আসলে এর বিশালতা আর আন্তর্জাতিক চরিত্রটা ধরিয়ে দেয়। আচ্ছা, এই যে লক্ষ লক্ষ মানুষ আসেন এত এত দেশ থেকে, তাদের একসাথে করার পেছনের মূল দর্শন বা আকর্ষণটা কি? ইতিবৃত্তের মধ্যে তো নিশ্চয়ই এর মূল নীতিগুলোর কথাও উঠে আসবে। একদম। বিশ্ব ইজতেমার ইতিবৃত্তে এর মূল নীতিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আছে। তাবলিগ জামাতের কাজের যে 6টা মূলনীতি বা উসুল আছে। হ্যাঁ, শুনেছি 6 উসুল। ঠিক, সেই 6 উসুল কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন মুসলিমদের সম্মান করা, সহি নিয়ত বা বিশুদ্ধ উদ্দেশ্য, আর দাওয়াত ও তাবলিগ ধর্মের পথে ডাকা, এগুলোই ইজতেমার আলোচনায় ঘুরে ফিরে আসে। এর বাইরেও ইজতেমার কিছু বৈশিষ্ট্য আছে যা একে একদম অন্যরকম করে তুলেছে। যেমন ধরুন এর অনাড়ম্বরতা। কোনো জাঁকজমক নেই, একদম সাধারণ জীবনযাপন। যারা আসেন তারা শামিয়ানার নিচে বা খোলা আকাশের নিচেই থাকেন। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল এর অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা। এত বড় একটা আয়োজন, কিন্তু এর পেছনে কোনো সেন্ট্রাল ফান্ডিং বা বাধ্যতামূলক চাঁদা তোলার সিস্টেম নেই। তাই নাকি? হ্যাঁ, অংশগ্রহণকারীরা নিজেদের খরচে আসেন, আর ভলান্টিয়াররাই পুরো ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। এই যে সরলতা আর স্বেচ্ছাশ্রমের উপর ভিত্তি করে পুরো মডেলটা দাঁড়িয়ে আছে, এটাই হয়তো এর অন্যতম প্রধান আকর্ষণ। এটা আসলেই অবাক করার মতো।
এত বড় একটা আয়োজন অথচ এতটা সিম্পল আর বলতে গেলে অরাজনীতিক। আচ্ছা, যারা এই ইতিবৃত্ত জানতে চান তাদের উদ্দেশ্য কি হতে পারে? মানে কারা এর ইতিহাস নিয়ে আগ্রহী হতে পারেন? দেখুন, বিভিন্ন ধরনের মানুষ এর ইতিবৃত্ত নিয়ে আগ্রহী হতে পারেন। যেমন ধরুন, ধর্মতত্ত্ব বা সমাজবিজ্ঞানের যারা ছাত্র গবেষক আছেন, তারা এর আদর্শিক ভিত্তিটা, সামাজিক প্রভাবটা বা এর সাংগঠনিক কাঠামোটা নিয়ে গবেষণা করতে পারেন। কিভাবে একটা ধর্মীয় আন্দোলন লক্ষ লক্ষ মানুষকে এভাবে শান্তিপূর্ণভাবে এক জায়গায় আনে, তাদের জীবনে কি প্রভাব ফেলে, এটা তো গবেষণার জন্য খুবই উর্বর একটা ক্ষেত্র। তা তো বটেই। আবার ধরুন, যারা নিছকই কৌতূহলী, তারাও তো জানতে চাইতে পারেন এত মানুষ কেন যায়, কি হয় ওখানে, এর পেছনের গল্পটা কি। বিশেষ করে যখন মিডিয়াতে এর বিশালতার খবর আসে, তখন তো স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগে। হ্যাঁ, জাগি তো। এছাড়া যারা তাবলিগ জামাতের কাজের সাথে হয়তো যুক্ত বা হতে চান, তাদের জন্য তো এর ইতিহাস জানাটা একটা ইন্সপিরেশন হতে পারে। এমনকি আমি যেমনটা বলছিলাম, ইভেন্ট ম্যানেজমেন্ট বা লজিস্টিক্সের দিক থেকেও কিন্তু এটা স্টাডি করার মতো বিষয়। কিভাবে? এই যে ধরুন, কোনো ফর্মাল বিজ্ঞাপন বা প্রচার ছাড়াই শুধু মুখে মুখে প্রচারে এত মানুষের সমাগম ঘটে, কিভাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয় এত সহজে, এগুলোও কিন্তু আলোচনার বিষয়। মানে এর ম্যানেজমেন্টাল দিকটাও খুব ইন্টারেস্টিং। তার মানে এই ইতিবৃত্ত শুধু ধর্মের দিক থেকে না, সমাজতাত্ত্বিক, সাংগঠনিক, এমনকি লজিস্টিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে এত লম্বা একটা জার্নি, এই সময় বিশ্ব ইজতেমা কি সবসময় একই রকম ঠেকেছে, নাকি এর ধরনে বা পদ্ধতিতে কোনো পরিবর্তন এসছে? ইতিবৃত্তে নিশ্চয়ই সেই বিবর্তনের কথাও থাকবে। অবশ্যই থাকা উচিত। সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন তো আসেই, তাই না? হ্যাঁ, যেমন ধরুন, আগে পুরো আয়োজনটা একটাই পর্বে হতো, কিন্তু অংশগ্রহণকারীর সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে ব্যবস্থাপনার সুবিধার জন্য আর মানুষের কষ্ট কমানোর জন্য এখন তো বেশ কয়েক বছর ধরে ইজতেমা 2 বা তার বেশি পর্বে ভাগ করে আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, এটা তো জানি। এটা তো একটা বড় পদ্ধতিগত পরিবর্তন। ঠিক। এছাড়াও ধরুন, টেকনোলজির ব্যবহার বেড়েছে। আগে হয়তো যোগাযোগের মাধ্যম খুব সীমিত ছিল, এখন মোবাইল ফোন বা অন্যান্য প্রযুক্তি কমিউনিকেশনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। তবে হ্যাঁ, মূল যে আদর্শটা, মানে ওই 6 উসুল আর অনাড়ম্বর জীবনযাপন, এই ব্যাপারগুলো কিন্তু এখনও আগের মতোই ধরে রাখার চেষ্টা করা হয়। আচ্ছা। যদিও এটাও ঠিক যে বিশ্বজুড়ে তাবলিগ জামাতের ভেতরে নেতৃত্বের প্রশ্নে বা কিছু পদ্ধতিগত বিষয়ে নেতার্ব মতাপার্থক্যের খবরও কিন্তু শোনা যায়। শুনেছি কিছুটা। হ্যাঁ, যা ইজতেমার আয়োজনও কখনো কখনো কিছু প্রভাব ফেলেছে। একটা পূর্ণাঙ্গ আর অবজেক্টিভ ইতিবৃত্তে কিন্তু এই দিকগুলো নির্মোহভাবে উঠে আসা উচিত, কারণ এটাও তো ইতিহাসেরই অংশ। তবে হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে, আমরা এখানে শুধু বিভিন্ন সূত্রে যা পাওয়া যায় তার ভিত্তিতে আলোচনা করছি, কোনো পক্ষ নিচ্ছি না বা কোনো মতামত দিচ্ছি না। অবশ্যই, অবশ্যই, সেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এই যে পুরো আলোচনাটা হলো, এখান থেকে আমরা কি শিখতে পারি? মানে মোদ্দা কথা কি দাঁড়ালো? এই যে আমরা বিশ্ব ইজতেমার ইতিবৃত্ত নিয়ে কথা বললাম, এর উৎস, বিবর্তন, মূলনীতি, আকর্ষণ, এই সব মিলিয়ে এর আসল বার্তাটা কি? আমার মনে হয় মূল বার্তাটা হল, বিশ্ব ইজতেমার ইতিবৃত্ত শুধু একটা ধর্মীয় সমাবেশের ইতিহাস না, এটা তার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা আদর্শের শক্তি, সাধারণ মানুষের একসাথে হওয়ার প্রচেষ্টা আর তাদের বিশ্বাসের যে বহিঃপ্রকাশ, তারই একটা গল্প। এর ইতিহাস আমাদের দেখায় যে কিভাবে সরলতা, নিষ্ঠা আর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে একটা আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে আর লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করতে পারে। দারুণ। এই ইতিবৃত্ত আমাদের এটাও শেখায় যে বিশালতাকে ধারণ করতে হলে সময়ের সাথে সাথে বদলানো বা মানিয়ে নেওয়াটাও জরুরি। ওই যে কাকরাইলের ছোট পরিসর থেকে টঙ্গীর বিশাল ময়দান, এক পর্বের আয়োজন থেকে একাধিক পর্বে ভাগ হওয়া, এই পরিবর্তনগুলোই কিন্তু এর টিকে থাকার এবং আরও বেড়ে ওঠার একটা প্রমাণ। ঠিক। আর একই সাথে এর যে মূল আদর্শটা ধরে রাখার চেষ্টা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস মানে তো শুধু অতীত না, তাই না? এটা বর্তমানকে বোঝার আর ভবিষ্যতের পথ দেখারও একটা উপায়। চমৎকারভাবে বললেন। তার মানে বিশ্ব ইজতেমার ইতিবৃত্ত নিয়ে আলোচনা করা মানে আসলে এর গভীরতা আর এর যে নানা মাত্রা আছে সেটাকে স্বীকার করে নেওয়া। এটা শুধু বাংলাদেশের নয়, বলা যায় বিশ্ব ইতিহাসেরও একটা অংশ হয়ে উঠেছে। ঠিক তাই। আর বর্তমানকে যদি আমরা সঠিকভাবে বুঝতে চাই, তাহলে এর পেছনের ইতিহাস বা প্রেক্ষাপট জানাটা যে কতটা জরুরি, বিশ্ব ইজতেমার ইতিবৃত্ত সেটার একটা চমৎকার উদাহরণ। এর সাফল্য, এর চ্যালেঞ্জগুলো, এর বিবর্তন সবকিছুই আমাদের বৃহত্তর সমাজ আর মানুষের আচরণ সম্পর্কে অনেক কিছু শেখায়। একদম। তাহলে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করা যাক, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আমরা আজ বিশ্ব ইজতেমার ইতিবৃত্তের নানা দিক নিয়ে কথা বললাম। এর শুরুটা কিভাবে বেড়ে উঠল, এর মূলনীতিগুলো কি, আর এর তাৎপর্যই বা কোথায়। উৎস থেকে যে অনুরোধটা এসেছিল সেটার ভিত্তিতে আমরা এই বিশাল সমাবেশের পেছনের গল্পটা বোঝার চেষ্টা করলাম। আর শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই। বলুন। আমরা তো দেখলাম কিভাবে একটা আপাত দৃষ্টিতে সাদামাটা উদ্যোগ সময়ের সাথে সাথে একটা বিশ্বজনীন রূপ নিল। একটু ভেবে দেখলে হয় না, আমাদের চারপাশে এমন আর কোনো সামাজিক, সাংস্কৃতিক বা ধরুন স্বেচ্ছাসেবী উদ্যোগ আছে কি, যার ইতিহাসটা জানলে আমরা একইভাবে মানব সংগঠন, বিশ্বাস বা মানুষের একসাথে কাজ করার শক্তি নিয়ে নতুন কিছু বুঝতে পারি? ভালো প্রশ্ন। কোনো একটা ঘটনা বা প্রতিষ্ঠানের উৎস আর তার বিবর্তনের গল্প জানাটা আসলে কিভাবে আমাদের আজকের পৃথিবীটাকে বুঝতে সাহায্য করে, এটা নিয়ে শ্রোতারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন। খুব সুন্দর একটা প্রশ্ন। আশা করি শ্রোতারা এটা নিয়ে ভাববেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ।